রাধে রাধে বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক পবিত্র তীর্থভূমিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ ধাম। ভিডিওর শুরুতেই তার কিছু ঝলক রইল আপনাদের জন্য। গঙ্গার কূলে শান্ত ধামে আলো ছায়ার খেলা, নবদ্বীপে জেগে ওঠে প্রেমের পবিত্র মেলা। শঙ্খধ্বনির মাঝে বাজে মহাপ্রভুর নাম, আনন্দে দুলে ওঠে নবদ্বীপ ধাম। আমার জন্মস্থান যেহেতু নবদ্বীপ, তাই আমি চেয়েছি সহজভাবে আমার শহরকে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটার স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আমি আপনাদের নবদ্বীপ ভ্রমণ সম্পর্কে সঠিকভাবে গাইড করতে পারবো। ওয়েলকাম টু ভবঘুরে মন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গঙ্গার তীরে অবস্থিত নবদ্বীপ ধাম শুধুমাত্র একটি স্থান নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতি, এক বিশ্বাসের কেন্দ্র। এই পবিত্র ভূমিতেই জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ও ভক্তি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক। তার জীবন, শিক্ষা, কীর্তন নবদ্বীপ ধামকে আজও পুণ্যভূমিতে পরিণত করেছে। নবদ্বীপে আপনারা রেলপথ, সড়কপথ, জলপথ তিনভাবেই আসতে পারেন। যদি রেলপথে আসছেন কলকাতার দিক থেকে, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে। নবদ্বীপ ধামে আপনারা এরম চলমান সিঁড়ি পেয়ে যাবেন, যাতে বয়স্ক মানুষদের ওঠা পড়ায় কোনো কষ্ট হবে না। নবদ্বীপ ধাম স্টেশনে নামার পর আপনারা টোটো পেয়ে যাবেন, যাতে করে আপনারা সারাদিন নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। এছাড়াও আপনারা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমেও নবদ্বীপের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, একইভাবে টোটো বুক করে। এছাড়াও আপনারা যদি কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ আসতে চান রেলপথে, তাহলে আপনাদের কৃষ্ণনগর থেকে মায়াপুরের হুলোরঘাট অথবা স্বরূপগঞ্জ ঘাটে চলে আসতে হবে অটো বা বাসে করে, এবং তারপর স্বরূপগঞ্জ ঘাট থেকে ঘাট পার হয়ে আপনারা চলে আসুন নবদ্বীপ, এবং নবদ্বীপ এসে এখান থেকে আপনারা টোটো বুক করে একইভাবে ঘুরে নিতে পারেন নবদ্বীপ পুরো শহরটাকে। ছটা মন্দির যদি ঘোরেন আপনারা 350 টাকা ভাড়া করবেন। এবার যদি আটটা মন্দির যদি ঘোরেন 450 টাকা ভাড়া করবেন। আর যদি এর বেশিও যদি আপনারা ঘুরতে চান 650 টাকা ভাড়া আছে। এখানে 3টে রকমের প্যাকেজ আছে, যেরকম ঘুরবেন সেই রকম গাড়ি পাওয়া যায়। টোটোতে আপনার 5 জন থেকে 6 জন। 9678538373। এছাড়াও সড়ক পথে কৃষ্ণনগরের দিক থেকে অথবা আপনি কালনার দিক থেকে চলে আসতে পারেন নবদ্বীপ। কৃষ্ণনগরের দিক থেকে চলে আসতে হলে আপনাদের গৌরাঙ্গ সেতু ক্রস করে চলে আসতে হবে নবদ্বীপ। উইকেন্ডে অথবা একটা বা দুটো দিনের ছুটিতে আপনারা চলে আসতেই পারেন নবদ্বীপ। এখানে থাকার জন্য আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোটেল। এছাড়াও ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, যেখানেও আপনারা থাকতে পারেন। এছাড়াও আপনারা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরগুলোতেও থাকতে পারেন, এবং এখানে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা রয়েছে। এটি হলো কেশবজীব গৌড়িয়া মঠ। নবদ্বীপ গেট ক্রস করে আসলেই প্রথমেই রাস্তার বাঁদিকে আপনাদের নজরে পড়বে এই কেশবজী গৌড়িয়া মঠ। কাশী বেনারসের মতন আমাদের নবদ্বীপকেও মন্দিরের শহর বললে ভুল হবে না। এখানেও অলিতে গলিতে অনেক মন্দির আপনি দেখতে পেয়ে যাবেন। এই যেমন ধরুন, এর নাম জলের মন্দির বা কোলের ডাঙা। জলের মন্দির নামকরণের কারণ হচ্ছে চারপাশে জলের মাঝখানে মন্দির, সেখানেই পূজিত হন ভগবান। নবদ্বীপের অন্যান্য মন্দিরের মতন কোলের ডাঙা বা জলের মন্দির অতটা পরিচিতি পায়নি এখনও দর্শক মহলে। তবে আপনারা যখন নবদ্বীপ বেড়াতে আসবেন, এই স্থানটি কিন্তু একদম মিস করবেন না। এই নৌকাটিতে করে সকাল সন্ধ্যা পুরোহিত এই মন্দিরে পুজো দিতে যায়। কি ইউনিক সিস্টেম, তাই না? এই স্থানে রাধাকৃষ্ণের পাশাপাশি মহাদেবেরও পুজো হয়। এই মন্দিরটি মহাদেবের নামে উৎসর্গিত। এই প্রাঙ্গণে আপনি সকাল সকাল চলে আসুন, ঘুরে দেখুন ভগবান এবং সাথে এই সমস্ত প্রাণীদেরকে, যাদের সাথে কিছুটা সময় কাটাতে আপনার বেশ ভালোই লাগবে। আর আপনি যদি
পশু পাখি পছন্দ করেন তাহলে এই হরিণ ছানাগুলোর জন্য কোনো খাবার নিয়ে আসতে পারেন। মন্দিরের বাইরেই এদের জন্য সবজি কেটে বিক্রি করা হয়, আপনি আনতে পারেন। যে কোনো ধর্মস্থান এমনিই পবিত্র হয়, আসলেই শান্তি লাগে। আর সেখানে যদি এরকম সুন্দর প্রাণীদের দেখতে পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। জল মন্দিরে ঢেউ খেলে, হাঁসটি ভাসে কুলে কুলে, হরিণ চেয়ে দেখে চুপে, প্রভুর নামেই মগ্ন রূপে। ভক্তিময় স্থান মানে শুধুই মন্দির নয়, সেটা এমন এক স্থান যেখানে হৃদয় নিজের ঈশ্বরকে খুঁজে পায়। ভক্তি যেখানে থাকে নিঃস্বার্থ, হৃদয় সেখানে নত হয়, সেই স্থানই ঈশ্বর বিরাজ করে। নবদ্বীপ আসলে এই জল মন্দির কিন্তু একদম মিস করবেন না। এইবার এই জল মন্দিরের মূল যে মন্দির রয়েছে, চলুন সেখান থেকে ঘুরে আসি। এই মূল মন্দিরের নাম শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই মন্দিরে রাতে থাকার সুব্যবস্থা রয়েছে এবং তার সাথে সাথে আপনারা এখানে প্রসাদও গ্রহণ করতে পারেন। এটি হলো মূল মন্দিরের প্রবেশপথ। দোলের সময় এখানে খুব সুন্দর ভজন কীর্তন হয়। অনেক তীর্থযাত্রীদের আগমনে এই স্থান গম গম করে। এখানে দেখুন কি সুন্দর মায়েরা ভগবানের জন্য ফুলের মালা গাচ্ছে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, মন শান্তিতে ভরে ওঠে। আর এই হলো রাধা মাধবের মূর্তি। নবদ্বীপ আসলে কিন্তু এই স্থানটি ভিজিট করতে একদম ভুলবেন না। এইবার আমরা চলে এসেছি নবদ্বীপের নতুন আকর্ষণ ৮০ ফুটের শিব মূর্তি দেখতে। এটি অবস্থিত নবদ্বীপের মণিপুরের তিনকড়ি গোস্বামীর আশ্রমে। এই স্থানটির নাম গৌরাঙ্গ বিহার। এটি হলো এই স্থানের মূল প্রবেশপথ। মেন গেট দিয়ে ভেতরে চলে আসলে আপনাদের চোখে পড়বে ডান দিকে এরকম একটি নিরামিষ রেস্টুরেন্ট, যেখানে আপনারা টুকটাক স্ন্যাক্স পেয়ে যাবেন। এরপর সোজা প্রবেশ করলে এই বাগানের মাঝখানেই দেখতে পাবেন দেবাদিদেব মহাদেব বসে আছেন। এই গৌরাঙ্গ বিহার স্থানটি খুব সুন্দর করে ফুলের বাগান দিয়ে, ছোটখাটো মূর্তি দিয়ে সুসজ্জিত। এই মহাদেবের মূর্তিটি এখন বাংলার সর্বোচ্চ মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি। মহাদেবের এই মূর্তিটি উদ্বোধন হয়েছে 2025 সালের মহাশিবরাত্রির দিন। আর এই মন্দিরটি উদ্বোধন করেছেন বার্সানা থেকে আগত বিনোদ বিহারী বাবাজি মহাশয়। মহাদেবের মাথায় যে জটা রয়েছে সেখান থেকে গঙ্গা জল নির্গত হবে, সেই ব্যবস্থা করা আছে। রাত্রিবেলায় মহাদেবের এই মূর্তির ওপর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই মন্দির খোলার সময়সীমা ভিডিওতে দেওয়া রইল, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। গৌরাঙ্গ বিহার আশ্রম থেকে বেরিয়ে আসলেই সোজা কিছুটা পথ আসলেই আপনারা দেখতে পাবেন নবদ্বীপের এক জনপ্রিয় ঘাট মণিপুর ঘাট। এখানে স্নান করা যায় আর পাশে এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন। ঘাট পেরিয়ে কিছুটা আসলেই এই হলো নবদ্বীপ মহাশ্মশান যাওয়ার রাস্তা। বাংলায় সেন রাজাদের সময় নবদ্বীপ ছিল তাদের রাজধানী, 1159 থেকে 1206 সাল অবধি। 1202 সালে রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন, যা বাংলায় মুসলিম সাম্রাজ্যের সূচনা করে। নবদ্বীপ মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবং সন্ন্যাসপূর্ণ লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। শ্রী চৈতন্যদেবের সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা এবং বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। নবদ্বীপকে তাই সেই সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। নবদ্বীপ শহরের প্রাচীনত্ব যেন এই বাড়িগুলোই ধরে রেখেছে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করে। আমরা এখন চলেছি নবদ্বীপ রাধাবাজার হয়ে সোজা পোড়ামাতালার উদ্দেশ্যে। নবদ্বীপ আসলে বিমলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কচুরিয়া সিঙ্গাড়া খেতে কিন্তু ভুলবেন না। এই হলো নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতালা মোড়।
এখান থেকে ডান দিকে ঢুকে গেলেই আপনারা পৌঁছে যাবেন সেই বিখ্যাত পোড়ামা মন্দিরে। পোড়ামাতলা প্রবেশ করলেই প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ভবতারণ শিব মন্দিরটি। এটি দ্বিশতাধিক প্রাচীন একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের বিরল রীতির অষ্টকোণাকৃতি শিখর মন্দির। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে এই মন্দিরকে হেরিটেজ মন্দির হিসেবে তালিকাভুক্ত করেছে। ভবতারণ শিব মন্দিরকে ছেড়ে কিছুটা আসলেই দেখতে পাবেন এই নবদ্বীপের বিখ্যাত পোড়ামা মন্দির। এই পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথাই প্রচলিত আছে। তেমনি প্রচলিত মত অনুসারে 15 শতাব্দীতে বাসুদেব সর্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট প্রতিস্থাপন করে। কোনো এক সময় বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পোড়ামা বিঘ্নজননী নামে জনপ্রিয় হন। নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামা সারা বছর দক্ষিণাকালীর ধ্যানেই পূজিত হন। তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন। পোড়ামার এই মন্দির প্রাঙ্গণেই নবদ্বীপের পণ্ডিত বিদ্বজনেরা প্রাচীনকালে সংস্কৃত চর্চা এবং বিতর্ক সভার আয়োজন করতেন। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে পোড়ামাতলাকে নবদ্বীপের হেরিটেজ স্থান হিসেবে তালিকাভুক্ত করেন। এই হলো মা ভবতারিণী মন্দির। নবদ্বীপ শহরের প্রায় 2 শতাধিক প্রাচীন এই কালী মন্দির। প্রথমে গণেশ এবং পরে সেই গণেশ মূর্তির রূপান্তরের মাধ্যমে এই ভবতারিণী কালী বিগ্রহের সৃষ্টি হয়েছে। মন্দিরের চারপাশে পুজো দেওয়ার সামগ্রী কিনতে পাওয়া যায়। নবদ্বীপ আসলে আপনারা কিন্তু এই ছায়াশীতল মন্দিরগুলোতে ভ্রমণ করতে এবং পুজো দিতে ভুলবেন না। এছাড়াও রয়েছে এখানে সুন্দর শপিং এরিয়া, যেখান থেকে আপনারা জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের প্রায় 120 বছরের পুরনো সমাজবাড়ি আশ্রমে। কথিত আছে 1905 সালে গুরুদাস নামে এক ভক্তের কাছ থেকে তার বাগান বাড়ির অংশটি কিনে নিয়ে শ্রী রাধারমণ চরণদাস বাবাজি এই আশ্রমটির প্রতিষ্ঠা করেন। এই আশ্রমের ভেতরে রয়েছে সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি, শিব মন্দির, চরণদাস বাবাজির পিতলের মূর্তি, মহাপুরুষদের সমাধিক্ষেত্র এবং গোশালা। এছাড়াও এই স্থানে বিনামূল্যে শুদ্ধ পানীয় জল পাওয়া যায়। নবদ্বীপ সমাজবাড়ির পানীয় জলের সুখ্যাতি সবার মুখে মুখে। এছাড়াও এখানে দীক্ষা নেওয়ার সুব্যবস্থা আছে। অনেক ভক্ত প্রতিদিন এখানে আসে দীক্ষা নেওয়ার জন্য। প্রতিদিন এখানে চলে কীর্তন, দীক্ষা এবং ভোগ প্রসাদ বিলি। মাত্র 80 থেকে 100 টাকার বিনিময়ে আপনারা কুপন কেটে নিতে পারেন সকাল 10টার মধ্যে এবং দুপুর 1টার মধ্যে আপনারা প্রসাদ পেয়ে যাবেন। এছাড়াও এখানে রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে। এসি, নন এসি 2 ধরনের রুমই অ্যাভেলেবেল। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন। এছাড়াও নবদ্বীপ সমাজবাড়ি চত্বর এই শাঁখের আইটেমের জন্য বিখ্যাত। নবদ্বীপ এই নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস ওঝার রামায়ণে। তিনি অবশ্য নদিয়া এবং নবদ্বীপ এই দুটি নামই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গঙ্গারে লইয়া যান আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গা তীর্থ যে নদিয়া, সপ্তদ্বীপ মধ্যে সার নবদ্বীপ গ্রাম। এইবার আমি আপনাদের নবদ্বীপের বিখ্যাত লাল দইয়ের দোকানের সন্ধান দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। এটি হলো নবদ্বীপ ফেরিঘাট সংলগ্ন রামকৃষ্ণের মিষ্টির দোকান। এই দোকানের লাল ক্ষীর দই জগৎ বিখ্যাত। এছাড়াও নবদ্বীপের রাধাবাজারের পাঁচমাথা মোড়ের পাঁচুর লাল দই জগৎ বিখ্যাত, যেই দোকানের বয়স 150 বছরেরও বেশি। সেখানে দই তৈরি করার পর 10 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। নবদ্বীপের লাল দই বা ক্ষীর দই বা চাক্কু দই, চাই বলুন, বাংলার অন্যতম প্রসিদ্ধ মিষ্টান্ন। দই বা দধি সাধারণত সাদাই হয়, কিন্তু নবদ্বীপে এই লাল দই হলো
একটি স্বতন্ত্র উপদেয় মিষ্টি। নদিয়ার নবদ্বীপের লাল দই খুবই জনপ্রিয়। 1930 সালের দিকে নবদ্বীপের জনৈক কালীপদ মোদক মতান্তরে কালী ঘোষ এই দই প্রথম প্রস্তুত করেন। নবদ্বীপ আসলে এই লাল দই চেখে দেখতে কিন্তু একদম ভুলবেন না। এইবার যাব আমরা নবদ্বীপের অন্যতম বিখ্যাত ঘাট রানীর ঘাট দর্শন করতে। নবদ্বীপ ধামের গঙ্গা ঘাটের মধ্যে নবদ্বীপ রানীর ঘাট ঐতিহ্যবাহী একটি ঘাট, যেখানে আপনি দেখতে পাবেন সুন্দর গঙ্গা পুজো, গঙ্গা স্নান, নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। এছাড়াও এখানে সন্ধ্যাবেলায় খুব সুন্দর গঙ্গা আরতি হয়, যা দেখলে ভক্তদের মন আনন্দে ভরে উঠবে। নবদ্বীপ ধাম কাছারিবাড়ি আশ্রমে রানী রাসমণি মা আসতেন। তখন তিনি এই গঙ্গাতে স্নান করতে পছন্দ করতেন এবং গঙ্গায় ভ্রমণ করতেও বেশ পছন্দ করতেন। সেই কারণে পরবর্তীকালে তার নাম অনুসারে এই ঘাটের নামকরণ করা হয় নবদ্বীপ রানীর ঘাট গঙ্গা। এই রানীর ঘাট গঙ্গা তীরে রানী রাসমণির একটি মূর্তিও প্রতিষ্ঠিত আছে। নবদ্বীপের মঠ, মন্দির এবং গঙ্গাঘাট ছাড়াও এখানকার রাস কিন্তু জগৎ বিখ্যাত। শাক্তরাস নবদ্বীপের প্রধান উৎসব। শরৎকালে শারদ উৎসবের পরেই এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়। কার্তিকী পূর্ণিমায় নবদ্বীপের এই লোকায়ত উৎসব অনুষ্ঠিত হয়। শাক্ত দেবীদের বিশাল মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শক্তি আরাধনাই নবদ্বীপ রাসের প্রধান বৈশিষ্ট্য। নবদ্বীপ রাসে শক্তি পূজার সাথে সাথে কৃষ্ণ পূজাও হয়ে থাকে। নবদ্বীপ ভ্রমণের সাথে সাথে নবদ্বীপ রাস উৎসব কিন্তু একবার অন্তত আপনারা দেখতে আসবেন। এই হলো নবদ্বীপের বিখ্যাত বড় আখড়া। এইবার আমরা এগিয়ে চললাম নবদ্বীপের প্রাচীন মায়াপুরে শ্রী চৈতন্যের জন্মভিটের দিকে। এই হলো নবদ্বীপের রামকৃষ্ণ মিশন, যেটি প্রাচীন মায়াপুরে অবস্থিত। আমার শহরের প্রতিটা অলিতে গলিতে মঠ মন্দির। এই মন্দিরগুলোকেই ক্রস করে আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্যদেবের জন্মভিটেতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক যোগেশ্বর চৌধুরীর মতে 1777 থেকে 1782 সালের মধ্যে ভাগীরথী নদীর গতি বদলানোর জন্য চৈতন্যের জন্মস্থান জলের অতলে তলিয়ে গেছে। পরবর্তীকালে গঙ্গায় চর পড়ায় গজমোহন দাস বাবাজি এই জায়গাটিকে নিমাইয়ের জন্মস্থান হিসেবে লোকেট করেন এবং অনেক নিদর্শন খুঁজে বার করেন এবং তিনি তা হাইকোর্টে পেশ করেন। অবশেষে হাইকোর্ট রায় দেয় এই স্থানই হল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। এই পবিত্র স্থানে নেই কোনো আড়ম্বর, রয়েছে এক নিম গাছ, তার নিচে সচিমাতা নিমাইকে কোলে করে বসে থাকা একটি মূর্তি। ফাল্গুন মাসে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিতে এখানে বিশাল উৎসব হয়। লক্ষাধিক ভক্ত নবদ্বীপে এসে এই উৎসবে অংশগ্রহণ করেন। কীর্তন, শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন এবং প্রসাদ বিতরণ চলে। নিমাইয়ের জন্মস্থানের কিছুটা পাশেই আপনি দেখতে পাবেন 60 ফুটের চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি এবং সাজানো বাগান। এখানে প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। এই স্থান নরহরি ধাম নামে পরিচিত। শ্রীচৈতন্য মহাপ্রভুর মেমোরিয়াল হিসেবে এই স্থানটিকে আর্টিফিশিয়ালি খুব সুন্দর যত্ন করে তৈরি করা হয়, যার চারিদিকে রয়েছে সুন্দর বাগান, বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনী। এখানে সুন্দর বাগানের মধ্যে আপনি দেখতে পাবেন চৈতন্যদেব দাঁড়িয়ে আছে, তার পাশে বিভিন্ন পশু পাখি রয়েছে। এছাড়াও কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবী সুন্দর ফোয়ারা রয়েছে। এখানে ভিতরে একটি মিউজিয়াম টাইপ করা আছে, যেখানে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনীকে মূর্তির মাধ্যমে তুলে ধরা রয়েছে এবং ওপরে সেই সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে। এই হলো মহাপ্রভুর সেই সুউচ্চ মূর্তি, যার উচ্চতা প্রায় 7.3 মিটার, 60 ফুট মতো, যা প্রায় আকাশ ছুঁতে চাইছে। এটি মূলত বিষ্ণু মিশ্র নামক কারিগরের হাতে তৈরি। এই নরহরিধামেও প্রসাদের সুব্যবস্থা রয়েছে।
এই হলো নবদ্বীপের ভারত সেবাশ্রম সংঘ। এখানেও আপনারা থাকতে পারেন। আর এই নবদ্বীপ পাঁচমাথা মোড়ের ভারত সেবাশ্রমের অপোজিট দিকেই আপনারা দেখতে পাবেন এই পরিবার হোটেল। এটি সম্পূর্ণ নিরামিষ এক হোটেল। আপনারা চাইলে দুপুর রাত যে কোনো সময় এখানে খাবার খেতে পারেন এবং আপনি আপনার হোটেলের রুমে বসেও সুইগির মাধ্যমে অর্ডার করেও খাবার নিতে পারেন। ভিডিওতে খাবারের মেনু কার্ডের ডিটেলস দেওয়া হলো, আপনারা চাইলে পজ করে খাবারের দাম দেখে নিতে পারেন। এইবার আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম নবদ্বীপের মহাপ্রভু পাড়ার গুপ্ত বৃন্দাবনে। এই মন্দিরে প্রবেশ করার জন্য 5 টাকা করে জনপ্রতি প্রবেশ মূল্য দিতে হয়। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে আপনারা দেখতে পাবেন সুসজ্জিত আর্টিফিশিয়াল একটি পুকুর টাইপ করা রয়েছে এবং পাশে কিছু মূর্তি সুসজ্জিত করা আছে। গুপ্ত বৃন্দাবন দেখে এবার আপনারা চলে আসুন নবদ্বীপের সোনার গৌরাঙ্গ উপনয়ন লীলাক্ষেত্রে। এই মন্দিরের প্রবেশ মূল্য 10 টাকা জনপ্রতি। মন্দিরের ভিতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এটি হলো নবদ্বীপের বিখ্যাত যোগনাথ শিব মন্দির। আর এই হলো নবদ্বীপের বিখ্যাত বুড়ো শিব মন্দির। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ গানতলা রোডে গোবিন্দবাড়িতে। এই গোবিন্দবাড়ি প্রতিষ্ঠা হয় 16ই ফেব্রুয়ারি 1925 সালে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু। এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ গোবিন্দ জিউ, শ্রী রাধারানী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মন্দিরে ভোগের সুব্যবস্থা রয়েছে। চলুন এই মন্দিরের অফিস থেকে জেনে নিই তার ডিটেলস। 1:30 থেকে 2:30টার মধ্যে প্রসাদ হয়। একটা নিয়ে যাওয়া, বাড়ি নিয়ে যাওয়া, আর একটা হলো এখানে বসে প্রসাদ। তো বাড়ি নিয়ে যাওয়ার ভিতর মাটির ছোড়া হয় 150 টাকা, আর একটা আছে ঠাকুরের ভোগ, গোবিন্দ ভোগ, ওটা 4টা হয়, ওটা 300 টাকা করে। ওটা ওই 1:30টায় একটা গামলা আর 6টা বাটি নিয়ে আসতে হয়। ওই 4টা ভোগ শেষ হলে পরাত ভোগ দেওয়া হয়। পরাত ভোগটা 300 টাকা। ওটা সকাল 8টা থেকে 10টার মধ্যে একটা গামলা 6টা বাটি জমা দিয়ে যেতে হয়, আর 1:30টায় নিয়ে যেতে হয়, ওটাও 300 টাকা। আর হলো বসে প্রসাদ 120 করে, ওটাও 1:30 থেকে 2:30টার মধ্যে আসতে হবে আর কি। 2:30টায় শেষ হয়। শুরু হয় ভোগ আরতি 1:30টায় আরম্ভ হয়, ভোগ আরতির পরেই দেওয়া হয় 1:30টা থেকে 2:30টা। তো এটাই হলো ভোগের, মানে বসে প্রসাদ, মাটির ছড়া ভোগ প্রসাদ, আর গোবিন্দ ভোগ আর পরাত ভোগ, এই 4টায়। আচ্ছা, প্রতিদিন নিয়মিত পরিচালিত হয় পূজা, আরতি ও কীর্তন, যেগুলো গৌড়ীয় বৈষ্ণব ধারার অন্তর্ভুক্ত। এখন আমরা চলে এসেছি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। বিষ্ণুপ্রিয়া মাতা এই মন্দিরেই শ্রী চৈতন্যদেবকে পূজা করতেন। মন্দির সংলগ্ন এই স্থানে প্রতিদিন সন্ধ্যাবেলায় পাঠ হয়। এই হলো মূল মন্দির, যেখানে শ্রী চৈতন্যদেব পূজিত হন। শ্রী চৈতন্যদেবকে এখানে কিছু সময় রাধারূপেও সুসজ্জিত করানো হয়। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি যথাসাধ্য চেষ্টা করলাম নবদ্বীপকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।